ওরা কতগুলো ধর্মের নামে জাতের নামে গল্প শুনিয়ে একটার পর একটা ভোট পার করবে বলুন তো? বাংলার মতো একটা রাজ্য আমাদের বুকের ওপর দিয়ে, আরে বাকি ভারতের মানুষ তো দেশভাগের কথা গল্পের বইতে পড়েছে, ইতিহাসের বইতে পড়েছে। আমাদের রাজ্যের মানুষ, আমাদের পূর্বপুরুষেরা দেশভাগ নিজে চোখের দেখেছেন। দেশভাগের লক্ষণ রেখা আমাদের বুকের ওপর দিয়ে টানা হয়েছে। ওপার বাংলা থেকে শয়ে শয়ে হাজারে হাজারে উদ্বাস্তু পরিবার এপারে চলে এসছেন যখন, ইতিহাস সাক্ষী আছে, আমাদের পূর্বপুরুষের ইতিহাস সাক্ষী আছে। ওপার বাংলা থেকে সব হারিয়ে যখন মানুষ এপারে এসছেন, নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেছেন, তখন কোনো শ্যামাপ্রসাদ, কোনো বাজপেয়ী, কোনো আডবাণী ছিল না। ছিল লাল ঝান্ডা, কমিউনিস্ট পার্টি, ইউসিআরসির মুভমেন্ট, হাতে লাল ঝান্ডা নিয়ে উদ্বাস্তু মানুষ এপারে নতুন করে জীবন শুরু করেছেন। আচ্ছা, সেই উদ্বাস্তুকে ওরা নাগরিকত্বর গল্প শোনালো। 5 বছর ধরে বললো আমরা সিএ করে লোককে নাগরিকত্ব দেব। 5 বছর আগে সিএ পাশ করলো, ভালো কথা, সংখ্যার জোর আছে, সিএ পাশ করেছে। আমাদেরকে প্রশ্ন করছে আমরা কেন সিএ কে সমর্থন করিনি, আমরা কেন সমর্থন করিনি। আজকে দেশের মানুষ বুঝছেন। আমরা কমিউনিস্ট পার্টি করি। 64 সালে আমাদের পার্টি ভাগ হয়ে সিপিআইএম তৈরি হয়েছিল। তার আগে থেকে, স্বাধীনতার সময় থেকে, 51 সাল থেকে, পরবর্তীকালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ, সিপিআইএম এর চিরকাল প্রথম দিন থেকে আজকে পর্যন্ত যে অবস্থান ছিল, আমাদের সেই অবস্থান ছিল, আছে এবং থাকবে। ওপার বাংলা থেকে আসা প্রত্যেকজন উদ্বাস্তু মানুষকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দিতে হবে। কারুর কাছে কোনো কাগজ চাওয়া যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না। বিনা শর্তে প্রত্যেকজন উদ্বাস্তু মানুষ, প্রত্যেকজন উদ্বাস্তু পরিবার যেন ভারতের নাগরিকত্ব পান। এইটা ছিল আমাদের পার্টির বক্তব্য, এটা আমাদের পার্টির বক্তব্য আছে। আর আমরা বলেছিলাম আমরা সিএ কে সমর্থন করছি না, তার কারণ আমরা বুঝতে পারছি এই আইন কোন উদ্বাস্তু মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন নয়। এই আইন আমাদের দেশের নাগরিকদের মধ্যে কে উদ্বাস্তু আর কে ভারতের পুরনো বাসিন্দা এটাকে চিহ্নিত করার আইন, উদ্বাস্তু মানুষকে বাকিদের থেকে আলাদা করার আইন। আজকে সিএ লাগু করেছে, এর অদ্ভুত আইন। দেখি শুভেন্দু অধিকারী এখন ঘুরে ঘুরে সিএ এর গল্প শোনাচ্ছে। আপনারা চিন্তা করুন, ধান্দাবাজির কথা বলছিলাম। 2019 সালের ডিসেম্বর মাসে যখন সিএ পাস হচ্ছে, তখন শুভেন্দু তৃণমূলে, তখনও সিএ এর বিরোধী। আর তারপরে যখন সেই আইন 5 বছর পরে লাগু হচ্ছে, তখনও বিজেপিতে, তখনও আবার সিএ এর পক্ষে। একই আইন পাশ করানোর সময় আমি তার বিরোধী, লাগু করার সময় আমি তার পক্ষে। এইটা হচ্ছে রাজনীতি। তা আমরা বলছি যে কথাটা বলছিলাম, আজকে সিএ ওরা লাগু করেছে, 1, 2, 3, 4 করে তালিকা দিয়েছে। সিএ তে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কি কি তথ্য দিতে হবে। তার প্রথম তথ্য, আপনার পরিবার যে ওপার থেকে চলে এসেছিল ধর্মীয় কারণে, ধর্মীয় অত্যাচারের জন্য, তার প্রমাণ দাখিল করতে হবে। আচ্ছা বলুন তো, আমি খালি বাংলাদেশ বলে বলছি না, পাকিস্তান বলে বলছি না, পৃথিবীতে কোন এরকম দেশ আছে যে নিজের দেশের নাগরিককে তাড়ানোর আগে সার্টিফিকেট লিখে দেয় যে তোমাকে ধর্মীয় কারণে তাড়িয়ে দেওয়া হলো? কোন পরিবারের কাছে, কোন উদ্বাস্তু পরিবারের কাছে এই সার্টিফিকেট আছে যে সার্টিফিকেট দেখিয়ে সে আজকে সিএ তে অ্যাপ্লাই করবে? এবং নেই বলেই আপনাদের বলছি, এখানে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন, বনগাঁর বিধায়ক অসীম সরকার, 5 বছর ধরে, 6 বছর ধরে ঘুরে ঘুরে, বলতে খারাপ লাগে, একটা বয়স্ক লোক, কিন্তু কুৎসিত অঙ্গভঙ্গি করে, একসময় উনি বিখ্যাত কবিগানের শিল্পী ছিলেন, অনেক মানুষ ওনাকে ভালো বাসতেন, সম্মান করতেন। গত 5 বছর ধরে, 6 বছর ধরে অশ্লীল কথাবার্তা, খিস্তি খেউর থেকে শুরু করে কুৎসিত অঙ্গভঙ্গি করে কি না ভাবে উস্কানি দিয়ে গেছেন লোককে সিএ এর নাম করে। আমার পরিবার চলে এসেছিল, আমাকে কে দেবে নাগরিকত্ব, ওরে মোদিজি রে আমাকে নাগরিকত্ব দিল রে। উনি নাকি কবি গান করতেন, জীবনে শ্রীকৃষ্ণের নামে এত গান করেননি যতবার মোদির নামে গান করলেন গত 4 বছর 5 বছর ধরে। এত নাচন কদন করলেন, এত নাচন কদন করলেন। আজকে এখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি, যদি বিজেপির কোনো সমর্থক, কোনো বন্ধু থেকে থাকেন, পারলে এই মাইকে এসে উত্তর দিয়ে যাবেন। মার্চ মাসের শুরুতে সিএ কে লাগু করা হলো। অসীম সরকার বাংলার উদ্বাস্তুকে গত 5 বছর ধরে বুঝিয়েছেন নাকি সিএ হলে উনি অ্যাপ্লাই করবেন, ওনার পরিবার অ্যাপ্লাই করবে। আজকে 2 মাসের ওপর হয়ে গেল, অসীম সরকার করেছে অ্যাপ্লাই। কেউ দাঁড়িয়ে বলুক অসীম সরকার অ্যাপ্লাই করেছে? অসীম সরকার সিএ তে অ্যাপ্লাই করেনি। শান্তনু ঠাকুর আরেক নেতা বিজেপির, সে নাকি মতুয়া মহাসংঘের নেতা, উস্কানি দিয়ে গেল, লোককে উস্কানি দিয়ে গেল। 2 মাসের ওপর হয়ে গেছে, সিএ লাগু হয়েছে, করেছে অ্যাপ্লাই? অ্যাপ্লাই করেনি। কেন জোরের সঙ্গে বলতে পারছি জানেন? অসীম সরকার, শান্তনু ঠাকুর অ্যাপ্লাই করেনি, কোনো বিজেপি নেতা অ্যাপ্লাই করেনি। তার কারণ হচ্ছে, আজ থেকে 1 সপ্তাহ আগে আমাদের বাংলারই এক মানুষ, তার নাম খুব সম্ভবত বিশ্বজিৎ কিছু একটা, সেই বিশ্বজিৎ বাবু আরটিআই করেছিলেন কেন্দ্রের সরকারের কাছে
যে সিএ লাগু হওয়ার পরে এই যে মোটামুটি 2 মাস কাটলো, 2 মাসে কতজন সিএতে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, কেন্দ্রের সরকার থেকে কি উত্তর দিয়েছে জানেন? 2 মাসে সিএতে একটা অ্যাপ্লিকেশন জমা পড়েনি, একটা নয়। যারা এখানে আমাদের কথা শুনছেন, বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন, যারা বিজেপির সমর্থক আছেন, এটা তাদের উত্তর দেওয়ার দায় নয়। আমি বলছি যারা বিজেপির নেতারা রয়েছেন, যারা বাড়ি বাড়ি গিয়ে সিএ নাম করে লোককে উস্কেছিলেন, আপনাদেরকে জিজ্ঞেস করছি, কৈফিয়ত দিন মানুষের কাছে, আপনি কেন অ্যাপ্লাই করেননি সিএতে? একদিন ধরে সিএ সিএ করে গেলেন। ওরা করেননি, তার কারণটা ওরা জানে, যেদিন অ্যাপ্লাইটা করবে ওরা নিজেরা ঘোষণা করে দেবে যে আমি ভারতের নাগরিকত্ব নেই। আর তারপরে আপনারা জানেন 200-র ওপর মামলা চলছে সিএ নিয়ে সুপ্রিম কোর্টে। ওই যে মোদি ভেবেছিল ইলেকট্রাল বন্ডে টাকা খাবো, কেউ কোনোদিন জানতে পারবে না, নিয়ম করে দিয়েছি, টাকা তথ্য গোপন থাকবে। আমরা লড়াই করেছি, মামলা করেছি, একদিনে হয়নি, 6 বছরে ইলেকট্রাল বন্ডের টাকার হিসেব বার করেছি। এখন গোটা দেশের লোক দেখছে মোদি কার কার কাছ থেকে টাকা খেয়েছে। বলেছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা, তারপরে দেখা গেল ইলেকট্রাল বন্ড করে নিজেও খেয়েছে, মমতাকেও খাইয়েছে। ও নিজে ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা খেয়েছে, তো মমতা ব্যানার্জি এখানে ইলেকট্রিক কোম্পানির কাছ থেকে টাকা খেয়েছে। যেরকম ভাবে ভেবেছিল কেউ কোনোদিন জানতে পারবে না, কিন্তু এখন কোর্টের নির্দেশে ইলেকট্রাল বন্ডের টাকার তালিকা বেরোচ্ছে, সেরকম 200-র ওপর মামলা চলছে সিএ এর বিরুদ্ধে। চিন্তা করুন তো, একটা মামলায় যদি সিএ বাতিল ছেড়ে দিন, একটা স্থগিতাদেশ জারি হয়ে যায়, খালি যদি একটা স্থগিতাদেশ জারি হয় যেটাকে এখন লাগু করা হবে না, কি হবে? আপনি তো অ্যাপ্লাই করে জানিয়ে দিলেন নিজেকে যে আমার পরিবার ভারতের পুরনো বাসিন্দা নয়, আমরা অমুক সালে এসেছি ভারতে, ওপার থেকে ঢুকেছি। আপনার সরকারকে জানানো হয়ে গেল, তারপরে নাগরিকত্ব পাওয়ার আইনটা রদ হয়ে গেল। কয়েক বছরের জন্য যদি রদ হয়, আপনার অবস্থাটা কি হবে? আপনার জমির দলিল, আপনার সম্পত্তির দলিল, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, আপনার চাকরি, আপনার সরকারি সুযোগ সুবিধা যা আপনি পাচ্ছেন, তার কি পরিণতি হবে? এই রকম ভাবে মানুষকে উস্কে এখন সেই মানুষকে সামনে গিয়ে দিয়ে নেতাগুলো সমস্ত কেটে পড়েছে। একটা বিজেপির নেতা সিএতে অ্যাপ্লাই করেনি। তাই আপনাদেরকে বলছি, এদের এই ধান্দাবাজির উত্তর দিতে হবে, এদের এই ধান্দাবাজির জবাব দিতে হবে এদেরকে মুখের ওপর। ওদের লজ্জা করে না? ওরা এক পার্টি সরকারের ক্ষমতা দেখিয়ে আপনাদের ভোট চাইছে, আমাদের ভোট চাইছে। এক পার্টি সরকারের জোরে কি দিল বলুন তো দেশের মানুষকে? সংখ্যার জোর আছে, এসে বলে দিল নোট বাতিল, তো হয়ে গেল নোট বাতিল। আমরা বলতে গেলাম যে নোট বাতিল, আর নোট বাতিল আবার খালি নয়, এসে বলে দিল 500 টাকার নোট তুলে নিচ্ছি, 1000 টাকার নোট তুলে নিচ্ছি, তার বদলে 2000-এর নোট চালু করবো, তাতে কি হবে? মানে দেশে নাকি দুর্নীতি শেষ হয়ে যাবে। আমারও তো মাথা মুন্ডু বুঝলাম না যে একটা লোককে যদি 500-এর বদলে 2000-এ আমার ঘুষ দেওয়ার সুযোগ হয়, যে ঘুষ দিতে আমার একটা ব্যাগ লাগতো সেই টাকা এখন একটা খামে করে দিয়ে দেওয়া যাবে, তো সুবিধা হবে দুর্নীতি করতে। যে টাকা আগে আলমারিতে লুকিয়ে রাখতে হতো সেই টাকা পকেটে লুকিয়ে রাখা যাবে, কম নোটে হয়ে যাচ্ছে, সুবিধা হবে দুর্নীতি করতে। কিন্তু না, আমাদের সংখ্যা নেই, ওদের সংখ্যার জোর আছে, এক পার্টির সরকার চালাচ্ছে, মেজরিটি আছে, অ্যাবসলিউট মেজরিটি। বলে দিল তোরা দেশদ্রোহী, তোরা পাকিস্তানের দালাল, তোরা কিছু জানিস না, মোদি বলেছে ভালো হবে মানে ভালো হবে। আবার মোদির থেকে মোদির চামচাগুলোর গলার জোর বেশি। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন না, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। মোদি খালি বলল দুর্নীতি শেষ হবে, কিভাবে শেষ হবে? ওর কতগুলো চামচা, কতগুলো টিভির অ্যাঙ্কার দেখছি, তারা আবার বিজ্ঞের মতো জ্ঞান দিচ্ছে টিভিতে, যে শুনুন এই যে নোট আসছে এগুলো এমনি এমনি নোট না, 2000 টাকার নোটের ভেতর নাকি ওটা মাইক্রোচিপ দেওয়া থাকবে। আবার সেই ভিডিও দেখবেন এখনো ফেসবুকে ঘুরে, বসে বসে বোঝাচ্ছে ভেতরে মাইক্রোচিপ দেওয়া থাকবে। অনেকগুলো 2000 টাকার নোট এক জায়গায় যদি রাখা থাকে, যদি মাটির তলাতেও ঢুকিয়ে রাখেন 20 ফুট তলায় মাটির, তাহলে নাকি সেইখান থেকে মোদির কাছে সিগন্যাল পাঠিয়ে দেবে, আর মোদি ওখান থেকে ইনকাম ট্যাক্সের লোক পাঠিয়ে মাটি খুঁড়ে নোট নিয়ে বাড়ি চলে যাবে। ওদিকে পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায় এত নোট জড়ো হলো, মোদির কাছে কোনো সিগন্যাল গেল না। এত জ্ঞান দেওয়ার পরে কি হলো? আমাদের সংখ্যা নেই, আমরা বলতে গেলাম, বলে দিল তোরা পাকিস্তানের দালাল, চুপ করে বস থাক, আমরা ঠিক করেছি নোট বাতিল, তো নোট বাতিল। 7 বছর পরে নিজের ফেলা থুতু নিজেকে চাটতে হলো, ওই 2000 টাকার নোটগুলোকে আবার ব্যাংকে ফেরত নিয়ে নতুন করে ওই নোটকে বাতিল করে দিয়ে আবার পুরনো নোটে ফিরতে হচ্ছে। মাঝখান থেকে হাজার হাজার ভারতীয় ব্যাংকের লাইনে, এটিএম এর লাইনে দাঁড়িয়ে প্রাণটা দিয়ে দিলেন। কি না এক পার্টি সরকারের ক্ষমতা! বলে দিল কৃষি আইন পাস, তো কৃষি আইন পাস, পার্লামেন্টে আলোচনা হবে না, গায়ের জোরে কৃষি আইন পাস হয়ে গেল। 1 বছর পরে নিজেই এসে বলে দিলেন যে না, পাস করেছিলাম, ভুল করেছিলাম, ফেরত নিয়ে নিচ্ছি। মাঝখান থেকে কারগিলের যুদ্ধে ভারতের এতজন জওয়ানের প্রাণ যায়নি, কৃষি বিলের বিরুদ্ধে লড়তে গিয়ে যতজন ভারতের কৃষকের প্রাণ চলে গেল ঠিকরি সীমান্তে, রাস্তায় বসে, বর্ডারে বসে। এইটা এক পার্টি সরকারের ক্ষমতা? বলুন তো, এটা এক পার্টি সরকারের জোর?
আর এত কিছু করে তবু মানুষকে ওরা খালি বুঝিয়ে গেছে, বাংলার মানুষকে, যার কোনো দিকে তাকিও না, চাকরি বাকরি কলকারখানা কিছুর কথা ভেবো না, জিনিসপত্রের দাম বাড়ছে, পেটে গামছা বেঁধে বসে থাকো, কোনো কিচ্ছু নিয়ে মাথা ঘামিও না। খালি মনে রাখবে সিপিএম শূন্য হয়ে গেছে, কংগ্রেস শূন্য হয়ে গেছে, ওদের হাতে ক্ষমতা নেই। তৃণমূলকে দেখছো, মমতা ব্যানার্জিকে দেখছো, মমতা ব্যানার্জির হাতে পুলিশ আছে, গুন্ডা আছে। যদি মমতার পুলিশ মমতার গুন্ডার সঙ্গে লড়তে হয় তাহলে সিপিএম কে দিয়ে হবে না, কংগ্রেসকে দিয়ে হবে না, কাউকে দিয়ে হবে না। বিজেপিকে ভোট দাও কেন না, বিজেপিকে ভোট দিলে আমাদের হাতে ইডি আছে, সিবিআই আছে। যদি মমতা ব্যানার্জির কাছে অনুব্রতর মতো লোকাল গুন্ডা থাকে, তো আমাদের কাছে অমিত শাহর মতো ন্যাশনাল গুন্ডা আছে। আমরা মমতাকে ইডি সিবিআই দিয়ে বুঝে নিতে পারবো, বুঝে নেওয়ার ছিঁড়ি আমরা দেখছি। আজকে আনন্দ হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত জেলে আছে বলে। আরে অনেক আনন্দ হয়েছিল যখন দেখেছিলাম সুদীপ ব্যানার্জি জেলে গেছে, যখন দেখেছিলাম মদন মিত্র জেলে গেছে। আনন্দ কদিন টিকলো আমাদের? যাদের বাকি জীবনটা জেলে পচে মরার কথা ছিল, তারা এখন লালবাতি গাড়ি চড়ে ভোটের প্রচার করে বেড়াচ্ছে, চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। কদিন টিকলো বলুন ওই আনন্দ? আপনাদের বলছি, যারা দূর থেকে বিজেপিরও যদি কোনো নেতা কর্মী আমাদের কথা শোনেন, আপনাকে জিজ্ঞেস করছি, বলুন তো এটা তদন্ত হচ্ছে না তদন্তের নামে ছেলে খেলা হচ্ছে? আপনাদের একটা, আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন, এই মাসের 1 তারিখ ওই তৃণমূলের কুণাল ঘোষ সকালবেলা তৃণমূল থেকে লাত খেয়েছে, বিকেলবেলা এবিপি আনন্দকে সাক্ষাৎকার দিচ্ছে সুমন থেকে স্টুডিওতে বসে। বলছে আমি যখন জেলে ছিলাম, বুঝলে সুমন, এমন ভাবে বলছে যেন স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে জেলে গেছিল। গেছিস তো ভাই, চুরি করে জেল খেটেছিস। আবার দাঁড়িয়ে বলছে টিভিতে, আমি যখন জেলে ছিলাম আমার কাছে একদিন জেলার আসলেন। চিন্তা করুন, পশ্চিমবঙ্গ সরকারের একটা